স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। রাজধানীর বনশ্রীতে ৭ বছরের শিশু ধর্ষণের মামলায় গৃহ শিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক রোকসানা বেগম হ্যাপি এই রায় দেন। মামলার নথি থেকে জানা যায় ২০২১ সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাড়ির নিরাপত্তা কর্মীর বাসার গৃহ শিক্ষক জাহিদুল ইসলাম তার ৭ বছরের শিশু কন্যাকে আরবি পড়াতে গিয়ে ওয়াশরুমের দরজা আটকে ধর্ষণ করে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক রোকসানা বেগম হ্যাপি এই রায় দেন। রায়ের শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। শিশু বাচ্চা তাকে সে আরবি প্রাইভেট পড়াইতো। আরবি প্রাইভেট পড়াইতে আইসা ঘটনার দিন সে ঘটনাস্থলে ভিকটিমের বাবা মা না থাকায় ওই সুযোগে সে দর্শন করে। বাদী, ভিকটিম, আয়ু, ম্যাজিস্ট্রেট, ডাক্তারসহ আমরা 10 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং মামলাটা প্রমাণ করতে আমরা সক্ষম হই। এই মামলায় একজন 7 বছর বয়সের একজন ভিকটিমের উচ্চতা দেখিয়েছে 5 ফুট 2 ইঞ্চি এবং ওজন দেখিয়েছে 56 কেজি। একজন 7 বছর বয়সের একজন ভিকটিমের ওজন কখনোই 56 কেজি হয় না এবং তার উচ্চতা কখনোই 5 ফুট 2 ইঞ্চি হওয়া সম্ভব নয়। শিশু আইন সংশোধনের 10 দফা দাবি জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মত বিনিময় সভায় এই দাবি তুলে ধরেন জোটের নেতারা। রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন বক্তারা। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে এমন অপরাধ সংগঠিত হবে না। এ বিষয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এছাড়া অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার যেন আন্তরিক হয়, এমন মন্তব্যও করেছেন তারা। ইন্ডিপেন্ডেন্সি অফ জুডিশিয়ারি যদি কাগজে কলমে একেবারে সাংঘাতিকভাবেও এসে যায়, গুলিয়ে খাওয়ানো যায় রাষ্ট্রকে এবং ইন্ডিপেন্ডেন্সি অফ জুডিশিয়ারি আসে, কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত একজন বিচারক তার মতে ইন্ডিপেন্ডেন্ট না থাকবে। আমাদের দেশে এই যে আমাদের একটা সময় ধরা আছে যে এই সময়ের ভিতরে কেসটা শেষ করতে হবে, কিন্তু এমনও এক্সাম্পল আছে 4 দিনের ভিতরে ধর্ষণের কেসে জাজমেন্ট দিয়ে দিয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেয় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এই মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা হয়। অবৈধ অস্ত্র রাখার মামলায় 17 বছর সাজা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিচারিক আদালতের দেয়া সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিলের পর বুধবার এই রায় দেয় উচ্চ আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 28 মে বাবরের গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের 3রা জুন এই মামলা হয়। একই বছরের 30 অক্টোবর ঢাকার মহানগর 9 নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে 17 বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে 2007 সালেই আপিল করেন। ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ডিএমডি শাহ মঈন উদ্দিন সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এছাড়া যুক্তরাষ্ট্রের 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুপুরের ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। 69,32,75,000 বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং 51টি ব্যাংক হিসাবে
97,63,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আসছে বাজেটে মোবাইল অপারেটরদের জন্য কর্পোরেট ট্যাক্স এবং সিগারেটের ওপর নতুন করে আর কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এছাড়া বাজারে নকল বিড়ির সরবরাহ বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কার্যালয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় মোবাইল সিমের ওপর আরোপিত 300 টাকা ট্যাক্সের কারণে 1 কোটি গ্রাহক কমে গেছে জানিয়ে এই ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। এছাড়া মোবাইল খাতে বিদ্যমান 20% সম্পূরক ও 1% সারচার্জ সম্পূর্ণ তুলে নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। হঠাৎ অতিরিক্ত ট্যাক্স না বাড়িয়ে সিগারেট উৎপাদন খাতে ধীরে ধীরে ট্যাক্স আরোপের আহ্বান জানিয়েছেন উৎপাদকদের সংগঠন এনসিএমএ। এছাড়া এইচএস কোড নির্ধারণের অনিচ্ছাকৃত ভুলে ওষুধের কাঁচামালের আমদানিতে 200 থেকে 400% জরিমানা করা হয়। আগামী বাজেট থেকে বিনা জরিমানায় আমদানির সুযোগ চায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। আমরা যদি 1 পিসও যদি নকল ব্যান্ডরোল আপনাদের ব্যবহার পাই তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব। প্রয়োজন আমরা নতুন আইন করব শুধু বিড়িওয়ালাদের। জমজমাট চট্টগ্রাম নগরীর ইফতার বাজার, সেখান থেকে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। কথা বলবো তার সাথে। মুজিব, কোন কোন ইফতারের আইটেমে খুব বেশি বিক্রি হচ্ছে এবং সেই সাথে খাবারের মান নিশ্চিত করতে বিক্রেতারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন, সার্বিক অবস্থা জানাবেন। আফরিন, প্রচলিত যে সমস্ত ছোলা পেঁয়াজু বেগুনি আইটেম রয়েছে সেগুলো তো আছে। আপনি জানেন বন্দরনগরীর মানুষের যে একটা জনপ্রিয় খাবার মেজবানি, সেটিও দেখা যায় যে বেশিরভাগ ইফতারের যে সমস্ত রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ বা দোকান রয়েছে সেই জায়গাগুলোতে রয়েছে এবং সেগুলোই মূলত মোটা তাগে বিক্রি হচ্ছে। এখন আমরা আছি চট্টগ্রামের কাজীরদেউরি এলাকায় আবুল বাবুর্চির মূলত এটি ইফতারের বাজার। এখানে বিশেষ করে গরুর মাংস, মাটন হালিম, চিকেন হালিম থেকে শুরু করে একদম লাইভ কিচেন এখানে তৈরি করে বিক্রি হচ্ছে। বেলা এখন 3টা বাজে, এর মধ্যেই এখানে ক্রেতারা এসে ভিড় করছেন এবং তারা এখানে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে 4টা থেকে 5টার মধ্যে মোটা তাকে তাদের যে সমস্ত ইফতারি সামগ্রী রয়েছে সেগুলো বিক্রি হয়ে যায়। হাইজিন মেনটেন করা অথবা পরিষ্কার বা স্বাস্থ্যবিধির কথা জানতে চেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কাজ করছেন তারা প্রত্যেকেই মাথায় সেফটি যে টুপি সেটি তারা পরেছেন এবং স্বাস্থ্যবিধি মানানোর যে প্রক্রিয়া বা পদ্ধতি সেটিও মালিক পক্ষ বা এখানে যারা কর্মকর্তারা রয়েছেন তারা মূলত এখানে সেটি ব্যবস্থা করছেন, আমাদেরকে সেটি জানিয়েছে। তো সব মিলিয়ে ইফতারের জমজমাট বাজার। এখানে ছাড়াও চট্টগ্রামের আরও বিভিন্ন জায়গায় ইফতারের যে পসরা সেটি তারা সাজিয়ে বসেছেন এবং হাইজিন মেনটেন করার যে ব্যাপারটি সেটিও কিন্তু তাদের সেই বিবেচনা কিন্তু রয়েছে। তো সব মুজিবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। খেলার খবর, দলের সাথে ফটো সেশন সারলেন হামজা চৌধুরী। এরপর কথা বলেন গণমাধ্যমের সঙ্গে, জানালেন দেশের কাছে কিছু চাওয়ার নেই তার, খেলতে এসেছেন লাল সবুজের হয়ে। ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইপিএল তারকা, বললেন আস্থা আছে কোচের ওপর। ঢাকার একটি হোটেলে বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের সারলেন অফিসিয়ালি ফটো সেশন। সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় দলীয় অনুশীলনে নামবেন হামজা। অনুশীলনে নামার আগে সাংবাদিকদের জানান দেশের প্রতি তার অনুভূতির কথা। এছাড়া ভারত ম্যাচ নিয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও উল্লেখ করেন। এদিকে দলের অধিনায়ক জামাল ভুঁইয়া জানান ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর অবসর ভেঙে মাঠে ফেরাটা মোটেও ভাবাচ্ছে না তাদের। বাংলাদেশ দলে এখন একজন ইপিএলে খেলা ফুটবলার রয়েছে। I don't have any expectations. দেশের কাছে আমার কিছুই চাওয়ার নেই। আমি বাংলাদেশের হয়ে শুধু ফুটবল খেলতে চাই। এখানে জামাল আমার থেকেও বেশি অভিজ্ঞ, কেননা আমি শুধু লিগ খেলেছি আর জামাল দেশকে প্রতিনিধিত্ব করছে। এখানে আমার অনেক কিছুই শেখার আছে। And we just want to take one step at a time. Next match to India সাথে না, so of course there's going to be a lot of hype, but with the inclusion of Hamza it's going to be more. Sunil is a very good player, but let's be honest, Hamza is a Premier League player.
ফাহমিদুল ইস্যুতে বাফুফের সভাপতি তাবিত আউয়ালের সাথে মিটিংয়ে বসেছে ফুটবল আলট্রাস। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টার সাথেও মিটিং করার কথা রয়েছে বাফুফের সভাপতির। এরই মধ্যে বাফুফের সভাপতিকে ফাহমিদুল জানিয়েছেন 23 জনের স্কোয়াডে না রাখলে একদিনের জন্য বাংলাদেশে আসতে চাননি তিনি। সৌদি আরবে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে শেষ অনেকটাই। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন ডিবিসি নিউজে।